আগের ক্লাসে আমরা ইকোনমিক বটানির ইন্ট্রোডাকশনে ক্লাস নিয়েছি বা ইন্ট্রোডাকশন একটা দিয়েছিলাম, যাই হোক। তো এই ক্লাসে, আজকের ক্লাসে আমরা সেকেন্ড ইউনিট, আমাদের সিলেবাসে যে ইউনিট 2 রয়েছে সেই সেকেন্ড ইউনিটটা আমরা শুরু করব। সেকেন্ড ইউনিটে যেটা আমাদের পড়তে হবে মেনলি সিরিয়ালস, যেখানে রাইস, হুইট এবং আদার মিলেটস সম্পর্কে একটা সাধারণ জেনারেল আইডিয়া আমাদেরকে পেতে হবে। তো সেকেন্ড ইউনিটটা তাহলে আজকে আমি শুরু করছি। The word cereal is derived from Ceres, CERES. Ceres হচ্ছেন the Roman goddess of harvest and agriculture. আমাদের যেমন এগ্রিকালচারের দেবতা বা চাষবাস ও শস্যের দেবতা বলতে আমরা মা লক্ষ্মীর কথা জানি, সেরকম রোমানদের ক্ষেত্রে এগ্রিকালচারের দেবী হচ্ছেন সিরিজ, এবং তার নাম অনুসারেই প্রথমে এই সিরিয়ালস টার্মটা এসেছে। সো সিরিয়াল বলতে আমরা কি বুঝি? এ সিরিয়াল ইজ এনি গ্রাস কাল্টিভেটেড ফর দ্য এডিবল কম্পোনেন্টস অফ ইটস গ্রেন, যেটা বোটানিক্যালি হুইচ ইজ নোন অ্যাজ দ্য ক্যারিওপসিস, and it is composed of endosperm, germ and bran, BRAN, bran. তো সিরিয়াল হচ্ছে সেরকম একটা গ্রাস or grass like plants, generally এরা belongs to the family Poaceae and which are cultivated for their edible component of its grain. এদের গ্রেনগুলো হচ্ছে এডিবল, যেটা which is composed of the endosperm. This is the main edible part, endosperm, and it is rich in carbohydrate, and the embryo or the germ and the bran layer. There is a thin layer around the grain, brownish layer, which is known as the bran. সিরিয়াল গ্রেনস, আমি ফুডটা সম্পর্কে ডিটেলসে পরে আসছি। সিরিয়াল গ্রেনস অর ক্রপস আর গ্রোন ইন গ্রেটার কোয়ান্টিটিস অ্যান্ড প্রোভাইড মোর ফুড এনার্জি ওয়ার্ল্ড ওয়াইড দেন এনি আদার টাইপস অফ দ্য ক্রপস। এই আমাদের পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে যেটা কাল্টিভেটেড হয় সেটা হচ্ছে সিরিয়াল গ্রেনস, আইদার রাইস, হুইট অর আদার মিলেটস, অ্যান্ড দে প্রোভাইড দ্য মোস্ট অফ দ্য এনার্জি। ওয়ার্ল্ডে যে টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট, এনার্জি আমরা কনজিউম করি, সেই এনার্জির ম্যাক্সিমাম পার্টটা কিন্তু প্রোভাইড করে এই সিরিয়াল ক্রপসগুলো, এবং দেয়ারফর দে আর নোন অ্যাজ দ্য স্টেপল ক্রপস, আর প্রধান খাদ্যশস্য হিসেবে পরিচিত। আমরা গ্রিন রিভলিউশনের কথা শুনেছি, সবুজ বিপ্লব যেটা বলি। ডিউরিং দিস গ্রিন রিভলিউশন, দ্যাট ইজ ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ দ্য 20th সেঞ্চুরি থেকে যদি আমরা দেখি, মানে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ যেটাকে বলছি, সেই সেকেন্ড হাফে আমরা যদি দেখি যে সিরিয়াল গ্রেনসের চাষ বা তার কাল্টিভেশন এটা প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে ফর ফুলফিলিং দ্য ওয়ার্ল্ড ফুড ডিমান্ড। ওয়ার্ল্ড ফুড ডিমান্ডকে ফুলফিল করার জন্য এই বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে সিরিয়াল গ্রেনগুলো প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে অথবা কাল্টিভেট করা হচ্ছে, যাতে সেখান থেকে আমরা পরিমাণ মতো অর্থাৎ ওয়ার্ল্ডের যে ফুড দিতে পারি। তো এই সিরিয়াস গ্রেনগুলোর ফুডটাকে আমি বললাম যে বোটানিক্যালি দিস টাইপ অফ ফ্রুটস আর নোন অ্যাজ দ্য ক্যারিওপসিস। আমরা যদি একটা ধানের কথা ভাবি, দেখব যে একটা ধানের যে সিড, তার বাইরে একটা ব্রাউনিশ খোসা রয়েছে, একটু পুরু খোসা, দুটো পার্ট রয়েছে তার, যেটা পরে আসছে আমি সেগুলোকে কি বলে। এর ভিতরে যেটা রয়েছে দ্যাট ইজ দ্য হোয়াইট কালার সিড। যদি খোসাটা আমরা ছাড়াই, দেখবো হোয়াইট কালারের সিড। হোয়াইট কালার ইনিশিয়ালি হোয়াইট, যেটাকে আমরা চাল হিসেবে ব্যবহার করে থাকি, এবং যদি খোসা ছাড়ানোর পর দেখা যাবে যে দ্যার ইজ এ থিন ব্রাউনিশ লেয়ার অন দ্য হোয়াইট সিড, thin brownish layer, that is known as the bran, and this type of fruit is known as the caryopsis. Actually these caryopsis are one seeded fruit in which the ovary wall is united with the seed coat. এখানে সিড কোটের সাথে ওভারি ওয়াল যেটা ফিউজ করে যায়।
আমরা জানি ডিউরিং আফটার দ্য ফার্টিলাইজেশন generally the ovary is transformed or converted into the fruit, and the ovule within the ovary is converted to the seeds. And এক্ষেত্রে ক্যারিওপসিস বা ড্রাই সিডের ক্ষেত্রে দ্য ওভারি ওয়াল অ্যান্ড সিড কোডটাকে কিন্তু আমরা খুব একটা আলাদা করতে পারি না। এখানে ওভারি ওয়ালটা ফিউজ করে যাচ্ছে সিড কোডের সাথে, অ্যান্ড সিড কোড যেটাকে আমরা ব্রান বললাম, দ্যার ইজ এ থিন লেয়ার ব্রাউনিশ লেয়ার অন দ্য সিড কোড সিড। So this is the caryopsis type of the food, and this is the important characters of the cereal grains or cereal plants. সো আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে রাইস, ধান যেটা আমরা বলি। আমরা ছোট থেকে শুনে এসেছি যে ধানের রাইসের বোটানিক্যাল নেম আর সাইন্টিফিক নেম জিজ্ঞেস করলে আমরা বলি যে দ্যাট ইজ ওরাইজা স্যাটাইভা, অ্যান্ড এর ফ্যামিলি হচ্ছে পোয়েসি ফ্যামিলি, POSEA, পোয়েসি ফ্যামিলি। এই রাইস হচ্ছে মোস্ট ওয়াইডলি কনজিউমড স্টেপল ফুড ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবথেকে বেশি পরিমাণে ব্যবহৃত ওর ওয়াইডলি কনজিউমড ফুড, অ্যান্ড ইট 1/5 of the calorie consumed by the world population is fulfilled by rice, অর্থাৎ টোটাল ওয়ার্ল্ডে যে টোটাল যে ক্যালোরি কনজামশন হয় তার 1/5 ইজ প্রোভাইডেড, অর 1/5 ক্যালোরি ইজ আমরা পাই রাইস বা চাল থেকে বা ধান থেকে। সো আমি বললাম যে রাইসের বোটানিক্যাল নেম যদিও আমরা জানি ওরাইজা স্যাটাইভা, বাট দেয়ার আর টু ডিফারেন্ট স্পিসিস or two different domesticated species of rice. Actually রাইসের এই ওরাইজা জেনাসের আন্ডারে অনেক স্পিসিস আছে, and majority of them are wild species, but among them two different species, একটা হচ্ছে ওরাইজা স্যাটাইভা যেটাকে আমরা ইন্ডিয়ান রাইস হিসাবে জানি, আর একটা হলো ওরাইজা গ্ল্যাবরিমা, GLABERRIMA, গ্ল্যাবরিমা, which is known as the African rice. So this Oryza sativa and Oryza glabrima are these two plants, or these two species are cultivated or domesticated for the human consumption, and these are the two domesticated species of rice. সো ওরাইজা গ্ল্যাবরিমা ইজ নোন অ্যাজ, আমি বললাম যে দিস ইজ নোন অ্যাজ দ্য আফ্রিকান রাইস, অ্যান্ড জেনারেলি এটা আফ্রিকান কান্ট্রিগুলোতে কাল্টিভেটেড হয়ে থাকে। সো মেজর ডিফারেন্সটা কি এদের মধ্যে, ওরাইজা স্যাটাইভা এবং গ্ল্যাবরিমার মধ্যে? ওরাইজা স্যাটাইভা তো আমরা জানি যে রাইসগুলো রয়েছে আমাদের এখানে, তাদের আবার বিভিন্ন ভ্যারাইটি আছে, যেমন রত্না, IR 36, স্বর্ণ, বাসমতি, অনেক ভ্যারাইটি আছে। তো ওরাইজা গ্ল্যাবরিমা যেটা আফ্রিকান রাইস আমরা বলছি, তাদের সিডগুলো জেনারেলি দে আর স্মল ইন সাইজ অ্যান্ড পিয়ার শেপড, স্মল ইন সাইজ অ্যান্ড পিয়ার শেপ, সিডগুলো কম্পারেটিভলি ছোটো সাইজ হয়, আমাদের নর্মাল রাইসের থেকে সিডগুলো ছোটো সাইজের হয়, অ্যান্ড দ্য ব্রান লেয়ার ইজ রেড, or the seed coat is olive to black in color, red, olive or black, comparatively ডার্ক কালার্ড হয়, আমাদের রাইসের মতো হোয়াইট কালার হয় না, অলিভ or ব্ল্যাক ইন কালার হয়। তবে এই ওরাইজা গ্ল্যাবরিমার ইল্ড কম্পারেটিভলি লোয়ার, অর্থাৎ আমরা 1 বিঘা বা জমিতে ধান ওরাইজা স্যাটাইভা লাগিয়ে যে পরিমাণ চাল পেতে পারি, ওরাইজা গ্ল্যাবরিমার কিন্তু ইল্ড অনেকটা কম দেন দ্য ওরাইজা স্যাটাইভা। বাট এদের কিছু, যদিও ইল্ড কম, কিন্তু কিছু বেনিফিটস অর হ্যাঁ, তো এদের কিছু সুবিধাও আছে, যেমন হচ্ছে গিয়ে রেজিস্ট দিস প্ল্যান্টস আর রেজিস্ট্যান্ট টু মোস্ট অফ দ্য ডিজিজ, মোস্ট অফ দ্য ডিজিজ কজড বাই ডিফারেন্ট টাইপস অফ দ্য পেস্ট, অর্থাৎ এরা পেস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, অর্থাৎ এদেরকে চট করে বিভিন্ন পেস্ট বা প্যাথোজেন অর্গানিজমরা অ্যাটাক করতে পারে না, অ্যান্ড দিস প্ল্যান্টস ক্যান ইজিলি গ্রো ইন দ্য ইনফার্টাইল সয়েলস, দিস স্পিসিস ক্যান গ্রো in infertile soil, in the presence of iron toxicity, in the severe climate, or
even in the presence of human neglect, sorry. সো কেন এদেরকে আমরা অনুর্বর বা ইনফার্টাইল সয়েলে গ্রো করাতে পারি সহজে ইন দ্য প্রেজেন্স অফ আয়রন টক্সিক, তো আয়রন কন্টেনিং সয়েল যেখানে রয়েছে, আয়রন টক্সিসিটি রয়েছে, সেরকম সয়েলেও কিন্তু এই গাছগুলো বা এই ওরাইজা গ্ল্যাবেরিমা গ্রো করতে পারে। সিভি অর্থাৎ হাই টেম্পারেচার বা লো ওয়াটার কন্টেন্ট এই জাতীয় সিভিয়ার ক্লাইমেটেও এরা গ্রো করতে পারে। অর্থাৎ এই প্ল্যান্টগুলো কম্পারেটিভলি মোর রেজিস্ট্যান্ট অ্যান্ড এদেরকে চাষ করা বা কাল্টিভেট করার জন্য কিন্তু হিউম্যান এফোর্ট অনেক কম দিতে হয়, অর্থাৎ হিউম্যান ইন্টারফিয়ারেন্সের বেশি দরকার হয় না, মানুষের দেখভালের বেশি দরকার হয় না। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে দে জেনারেলি ম্যাচিওর ফাস্টার দ্যান দ্য এশিয়ান রাইস। এশিয়ান যে রাইস বা আমাদের যে ইন্ডিয়ান রাইস আমি বললাম, সেই এশিয়ান রাইসের থেকে এরা অনেক ফাস্ট ম্যাচিওর করে, অর্থাৎ এদের কাল্টিভেশনের টাইমটাও কিন্তু টাইম পিরিয়ডটা অনেক কম লাগে দেন আমাদের ইন্ডিয়ান ওরাইজা স্যাটাইভা। এখন আমরা যদি ইন্ডিয়ান রাইসের কথায় আসি, ওরাইজা স্যাটাইভা ইন্ডিয়ান রাইস যদি আমি বলি মেনলি, তো এই এশিয়ান রাইসের দুটো সাবস্পিসিস আছে, অ্যাকচুয়ালি তিনটে সাবস্পিসিস আছে, যার মধ্যে দুটো ম্যাক্সিমাম কাল্টিভেশন হয়। কী কী সাবস্পিসিসগুলো? একটা হচ্ছে ওরাইজা স্যাটাইভা সাবস্পিসিস জ্যাপোনিকা, and second one is the Oryza sativa subspecies indica. There is another subspecies that is known as the Oryza sativa subspecies javonica, যেটা খুব বেশি কাল্টিভেটেড হয় না। তো এই জ্যাপোনিকা অ্যান্ড ইন্ডিকা ভ্যারাইটিটা কাল্টিভেটেড হয়। তার মধ্যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বাঁদিকে জ্যাপোনিকা ভ্যারাইটির যে রাইস গেনগুলো রয়েছে, দিস এই জ্যাপোনিকা ভ্যারাইটির রাইসগুলো নাম যেহেতু সাজেস্ট করছে জাপানিকা, সো দে জেনারেলি কাল্টিভেটেড ইন দ্য জাপান অর চাইনা অর ইন দ্য কোরিয়া। আমরা জানি যে জাপানিজ অর কোরিয়া চাইনিজ এরা দে জেনারেলি প্রেফার টু টেক দেয়ার ফুড ইউজিং চপস্টিক্স, দে ইউজ দ্য চপস্টিক্স। কিন্তু আমাদের এখানে যে রাইস আমরা খেয়ে থাকি, সেই রাইসগুলো কিন্তু চপস্টিকে করে খাওয়া সম্ভব নয়, কারণ আমাদের রাইসগুলো কম্পারেটিভলি নন স্টিকি, অর্থাৎ ঝরঝরে টাইপের যে বলতে পারি। বাট দিস জ্যাপোনিকা ভ্যারাইটি রাইস যখন প্রিপেয়ার হয়, দে আর কম্পারেটিভলি স্টিকি ইন নেচার, একটা চ্যাটচ্যাটে ভাব থাকে। দেয়ার ফোর অ্যাজ দে আর স্টিকি ইন নেচার, সো দিস জাপানিজ পিপল or চাইনিজ পিপল দে ক্যান টেক দিস রাইস উইথ দ্য হেল্প অফ দেয়ার চপস্টিক্স। সো এই জাপানিকা ভ্যারাইটি তাহলে কি বললাম যে the seeds are generally small in size and the rice are sticky in nature, but in case of Oryza sativa subspecies indica যেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, these are comparatively, the seeds are comparatively elongated or long in size than the Japonica variety, and they are non-sticky in nature. যদিও ইন্ডিকা সাবস্পিসিসের আন্ডারে আবার অনেক ভ্যারাইটি রয়েছে, আমি যেগুলো আগে বললাম যে আমরা যেখানে বাজারে বিভিন্ন ভ্যারাইটির চাল পেয়ে থাকি, বাসমতি, IR 36, স্বর্ণ এক্সেট্রা, সেগুলোর অবশ্য সিডগুলো আবার সাইজগুলো একে অপরের সাথে ভ্যারিয়েশন রয়েছে, ডিপেন্ড, ছোট বড় হয়ে থাকে, বাট নট সো স্মল দ্যান দ্য লাইক দ্য জাপোনিকা ভ্যারাইটি or জাপোনিকা সাবস্পিসিস। সো এশিয়ান রাইসের আমি তো বললাম দুটো সাবস্পিসিস রয়েছে, জাপোনিকা অ্যান্ড ইন্ডিকা। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস আসি, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন রাইস। হয়তো আমরা এই রাইসের নাম শুনেছি অনেকে, গোল্ডেন রাইস, এই জিনিসটা কি? গোল্ডেন রাইস ইজ এ ভ্যারাইটি অফ দ্য রাইস, এটা মেনলি ওরাইজা স্যাটাইভা, প্রডিউস থ্রু দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং to biosynthesize beta carotene, a precursor of vitamin A in the edible part of the rice. আমরা জানি যে ভিটামিন A is an important vitamin required for human development, and vitamin A এর precursor হচ্ছে বিটা ক্যারোটিন, and this beta carotene
আমরা টার্মটা আরও শুনেছি ডিউরিং ফটোসিনথেসিস যখন আমরা পড়েছি। বিটা ক্যারোটিন ইজ অলসো অ্যাক্ট অ্যাজ এ অ্যাক্সেসরি পিগমেন্ট, অ্যাক্সেসরি photosynthetic pigment. In case of rice plant, this beta carotene xanthophyll অ্যাক্সেসরি পিগমেন্টগুলো আমরা নাম শুনেছি। তো দিস রাইস in case of rice plant, this beta carotene is present in the leaves, লিফে থাকে, and helps in the photosynthesis, but this beta carotene is not present in the edible part, that is in the endosperm of the rice. এন্ডোস্পার্মে কিন্তু বিটা ক্যারোটিন নর্মাল যে আমরা ওরাইজা স্যাটাইভা হোয়াইট কালারের ওরাইজা স্যাটাইভা চাল খাচ্ছি তার মধ্যে কিন্তু বিটা ক্যারোটিন সেভাবে থাকে না। সো অ্যাজ ইট ইজ দিস রাইস ইজ ডাজ নট কন্টেন দ্য বিটা ক্যারোটিন, সো এক্ষেত্রে আমাদের ভিটামিন এর ডিফিসিয়েন্সি হয়। ভিটামিন শুধুমাত্র রাইস থেকে আমরা ভিটামিন এর কিন্তু ভালোভাবে পাই না। সো ফর ফুলফিলিং দ্য ডিমান্ডস অফ ভিটামিন এ অর রাইসে ভিটামিন এর পরিমাণটা কীভাবে বাড়ানো যায় সেই কথা মাথায় রেখে সায়েন্টিস্টরা কী করলেন, দে হ্যাভ জাস্ট ইনকর্পোরেটেড দ্য some genes related with the beta carotene biosynthesis, and বিটা ক্যারোটিন বায়োসিনথেসিসের সাথে যুক্ত কিছু জিনকে ইনকর্পোরেট করলেন, যে জিনগুলো হুইচ আর এবল টু সিনথেসাইজ বিটা ক্যারোটিন উইদিন দ্য এন্ডোস্পার্ম অফ দ্য রাইস। রাইস এন্ডোস্পার্মে বিটা ক্যারোটিন সিনথেসিস করতে পারে, এবং দিস জিনস আর ইনকর্পোরেটেড থ্রু দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেকানিজম। So after the incorporation of the beta carotene gene, দেখা গেল the beta carotene is produced within the rice endosperms, and আমরা এখানে দুটো চাল দেখতে পাচ্ছি, বাঁ দিকে আমাদের রয়েছে ও নর্মাল ওরাইজাসা টাইপের হোয়াইট কালার রাইস, অ্যান্ড ডান দিকে যেটা রয়েছে দ্যাট ইজ বিটা ক্যারোটিন কন্টেনিং গোল্ডেন রাইস। সো এটা একটা যুগান্তকারী আবিষ্কার ধরা যেতে পারে। অ্যান্ড ইন 2005 a second variety is known as the golden rice 2 was announced, which produces up to 23 times as much beta carotene as the original golden rice. ইনিশিয়াল প্রথম দিকে যে গোল্ডেন রাইস 1 বা গোল্ডেন রাইস তৈরি করা হয়েছিল সেই গোল্ডেন রাইসের থেকেও 2005-এ আবার একটা গোল্ডেন রাইস 2 ভ্যারাইটি অ্যানাউন্স করা হলো, যে গোল্ডেন রাইসটার ক্ষেত্রে কী হলো, বিটা ক্যারোটিন যে জিনগুলো ছিল সেগুলো আরও বেশি পরিমাণে ইনকর্পোরেট করা হলো বা বেশি পরিমাণে তাদেরকে এক্সপ্রেস করানো হলো যাতে তারা আরও বেশি পরিমাণে বিটা ক্যারোটিন তৈরি করতে পারে, এবং দিস গোল্ডেন রাইস 2 ভ্যারাইটি দেখাচ্ছে দে ক্যান প্রডিউস 23 টাইমস মোর বিটা ক্যারোটিন দ্যান দ্য অরিজিনাল গোল্ডেন রাইস। সো গোল্ডেন রাইস আমাদের একটু দেখে রাখতে হবে, অনেক সময় পরীক্ষাতে টিকা হিসাবে আসতে পারে গোল্ডেন রাইস, বা শর্ট কোশ্চেনও কিন্তু আসতে পারে। নাও আই এম কামিং টু দ্য অরিজিন অফ রাইস। অরিজিন অফ রাইস যদি আমি বলি, আফ্রিকান রাইস ইজ নট of the same origin as Asian rice or Oryza sativa, but rather is an entirely different species. আফ্রিকা আমি আগেই বললাম যে এটা দুটো ডিফারেন্ট স্পিসিস, গ্ল্যাব্রিমা এবং স্যাটাইভা। সো আফ্রিকান রাইস এবং ওরাইজা স্যাটাইভা কিন্তু অরিজিনটা সেম নয়। দেখা যাচ্ছে যে ওরাইজা গ্ল্যাব্রিমা যেটা আফ্রিকান রাইস it is an African species, and the rice was independently domesticated from the wild progenitor ওরাইজা বার্থি। আমি বললাম যে রাইসের বেশ কিছু ওয়াইল্ড ভ্যারাইটি আছে, এবং এই ওরাইজা গ্ল্যাব্রিমা স্পিসিসটাও টোটালি ইন্ডিপেন্ডেন্টলি ডোমেস্টিকেটেড বাই আফ্রিকান পিপলস, অ্যান্ড নট ইন অ্যাসোসিয়েশন, নট ইন দেয়ার ইজ নো কানেকশন বিটুইন দ্য ওরাইজা স্যাটাইভা অ্যান্ড ওরাইজা গ্ল্যাব্রিমা ডোমেস্টিকেশন প্রসেসের ক্ষেত্রে। সো ওরাইজা গ্ল্যাব্রিমাকে ডোমেস্টিকেটেড করা হয়েছিল from a wild progenitor which is known as the Oryza barthi. Oryza barthi নামক একটা স্পিসিসকে ডোমেস্টিকেশনের মাধ্যমে ডোমেস্টিকেটেড করা হয় এবং সেটাকে ওরাইজা গ্ল্যাব্রিমা নামকরণ করা হয়। এটা এবং এটা নিয়ারলি 3000 ইয়ার্স এগো। এর কিন্তু বহু আগে প্রায়
এর 6 থেকে 7 হাজার বছর আগে কিন্তু ওরাইজা স্যাটাইভাকে ডোমেস্টিকেট করা হয়েছে, অর্থাৎ ওরাইজা গ্ল্যাবেরিমা কম্পারেটিভলি অনেক পরে ডোমেস্টিকেশন হয়েছে বা কাল্টিভেশন শুরু হয়েছে। অ্যান্ড দ্য এশিয়ান রাইস ওয়াজ ফার্স্ট ডোমেস্টিকেটেড ফ্রম দ্য ওয়াইল্ড রাইস ওরাইজা রুফিফোগন, ওটা ছিল ওরাইজা বার্থি থেকে। আর এশিয়ান ভ্যারাইটি ওরাইজা স্যাটাইভা যেটা হুইচ ওয়াজ ডোমেস্টিকেটেড ফ্রম দ্য ওয়াইল্ড রাইস ওরাইজা রুফিফোগন, ওরাইজা রুফিফোগন নামে একটা স্পিসিস ছিল, ওয়াইল্ড স্পিসিস, যেটাকে ডোমেস্টিকেটেডের করা হয় এবং সেটার নামকরণ করা হয় ওরাইজা স্যাটাইভা। অ্যান্ড মেনলি এটা শুরু হয়েছিল ইন দ্য চাইনা বিটুইন দ্য 8200 টু 13500 ইয়ার্স এগো, 8200 থেকে 13500 বছর আগে চাইনাতে ফার্স্ট এটা কাল্টিভেশন আর ডোমেস্টিকেশন করা হয়েছিল বলে ধরা হচ্ছে। অ্যান্ড এটা ওরাইজা রুফি পোগন নামক একটা স্পিসিস থেকে করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এটা সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতে স্প্রেড করে ধীরে ধীরে ফ্রম চায়না। আবার তবে যদিও মনে করা হচ্ছে মেনলি এটা চাইনাতে অরিজিন করেছে, বাট দেয়ার আর সাম ডিবেটস অর কন্ট্রোভার্সি রিগার্ডিং দ্য অরিজিন অফ দ্য ওরাইজা স্যাটাইভা। একদল অ্যানথ্রোপোলজিস্ট মনে করছেন যে অরিজিন এই ওরাইজা স্যাটাইভা ইজ ডোমেস্টিকেটেড মেনলি ইন দ্য চাইনা অর ইন দ্য সাউথ সেন্ট্রাল চায়না অ্যালং উইথ দ্য ইয়াংতে রিভারের উপকূলবর্তী অঞ্চলে প্রথমে ডোমেস্টিকেশন আর কাল্টিভেশন শুরু হয়েছিল এবং ধীরে ধীরে সেটা স্প্রেড টু জাপান, কোরিয়া ফ্রম দেয়ার, সেখান থেকে ছড়িয়ে পড়েছিল। অ্যাকর্ডিং টু সাম আদার গ্রুপস অর আর্কিওলজিস্ট, তারা দেখছেন যে বিশেষ করে দ্য ইন্ডিয়ান আর্কিওলজিস্টের মতে দ্য রাইস কাল্টিভেশন স্টার্টেড ইন দ্য ভ্যালি অফ দ্য গ্যাঞ্জেস রিভার্স অ্যান্ড ইন্ডাস ভ্যালি, সিন্ধু নদী বা গঙ্গা নদীর উপকূলবর্তী অঞ্চলে প্রথমে রাইস কাল্টিভেশন শুরু হয়েছিল। এটা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান আর্কিওলজিস্ট তারাও যেটা বলছেন। অ্যান্ড দ্যাট ইজ নট কানেক্টেড উইথ দোজ অফ দ্য ইয়াংতে ভ্যালি, অর্থাৎ মনে করা হচ্ছে যে ইয়াংতে ভ্যালি এবং আমাদের ইন্ডিয়াতে যে গ্যাঞ্জেস রিভার বা সিন্ধু নদের উপকূলে যে রাইস কাল্টিভেশন শুরু হয়েছিল, দে আর নট কানেক্টেড টু ইচ আদার। অ্যান্ড এটাও হতে পারে যে আমরা বললাম যে দেয়ার আর টু ডিফারেন্ট স্পিসিস সাবস্পিসিস অফ দ্য ওরাইজা স্যাটাইভা, জ্যাপোনিকা অ্যান্ড ইন্ডিকা, অ্যান্ড দিস টু সাবস্পিসিস প্রবাবলি চাইনাতে বা জাপানে যেগুলো কাল্টিভেশন হয়েছিল দিস আর দ্য জ্যাপোনিকা ভ্যারাইটি, অ্যান্ড ইন্ডিয়াতে যেটা কাল্টিভেশন হয়েছিল দ্যাট ইজ ইন্ডিকা ভ্যারাইটি, অ্যান্ড দেয়ার domestication process are not connected with each other, they are independently domesticated. So this is the origin, regarding the origin of the Oryza sativa or Oryza glabrima. Now I am coming to the morphology of the rice plant. এটা আমাদেরকে পড়তে হবে। আমি বলেছিলাম যে মেনলি যেটা পড়তে হবে একটা হচ্ছে অরিজিন অফ রাইস, সেকেন্ড হচ্ছে মরফোলজি অফ দ্য প্ল্যান্ট, দেন দ্য প্রসেসিং অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড দ্য ইউজেস। আমাদের সিলেবাসে নেই সেই অর্থে, কিন্তু তাও আমরা কাল্টিভেশনটা অল্প করে শর্টে দেখে রাখবো, কারণ অনেক সময় পরীক্ষায় শর্ট নোট হিসাবে বা ছোট পার্ট হিসেবে আসতে পারে। যাই হোক, তো এখন আমি আসছি মরফোলজি অফ দ্য রাইস প্ল্যান্টস। রাইস আর অ্যানুয়াল হার্বস, দ্যাট ইজ বর্ষজীবী এবং হার্বেশিয়াস প্ল্যান্টস। অ্যান্ড আমরা জানি যে রাইস আর মোনোকটিলিডনস অর্থাৎ একবীজপত্রী, অ্যান্ড অ্যাজ দে আর মোনোকটিলিডনস প্ল্যান্টস their roots are fibrous in nature, অর্থাৎ মনোকটের ক্ষেত্রে আমরা জানি তা গুচ্ছমূল দেখা যায়। সো roots are fibrous in nature and the stem are cylindrical and divided into nodes and internodes. And আমরা যদি রাইস প্ল্যান্টের স্টেম পোর্শনটা দেখি, দেখবো যে নোডস আর সলিড whereas the internodes are hollow in structure. তাহলে the stems are divided into nodes and internodes, and the internodes are solid in structure and the internodes are hollow in nature. Leaves যদি আমরা দেখি, leaves are simple lanceolate to linear, leaves are simple not compound, simple leaf এখানে দেখতে পাচ্ছি আমরা, এবং lanceolate to linear in shape, and between the leaf sheath and the leaf blade there is a small membranous structure which is known as the ligule. This is an important character of the family Poaceae, that is the presence of
লিগিউল। রাইসের লিফ যদি আমরা দেখি, লিফের বেস পোর্শন একটা সিদ পোর্শন থাকে যেটা স্টেমকে বেষ্টন করে থাকছে, আর একটা লিফ ব্লেড থাকছে, এবং এই সিদ অ্যান্ড ব্লেড পোর্শনের ঠিক জাংশনে আমরা যদি তাকাই দেখব দ্যার ইজ এ স্মল মেমব্রেনাস স্ট্রাকচার্স, অ্যান্ড দিস স্ট্রাকচার্স ইজ নোন অ্যাজ দ্য লিগিউল। অনেক সময় শর্ট নোট বা শর্ট কোশ্চেনে হোয়াট ইজ লিগিউল এরকম কোশ্চেন আসে। সো এখানে তাহলে লিফ হচ্ছে লিগিউলেট। নাও দ্য ইনফ্লোরেসেন্স ইজ নোন অ্যাজ দ্য spikelet type of inflorescence, and here three bract are present and one bracteole is there. আমরা যদি ছবিতে দেখি দেখব there are at the inflorescence একদম গোড়ার দিকে দুটো স্মল ব্র্যাক্ট আছে, ভেরি স্মল ব্র্যাক্ট which are known as the গ্লুম or sterile lemma বলা হয়ে থাকে, and there is a large bract like structure which is known as the lemma, যার অগ্রভাগে একটা সরু সূচাকৃতি অংশ থাকে যেটাকে বলা হচ্ছে অন, AWN অন। সো একটা বড় ব্র্যাক্ট থাকছে, আর একটা ওই বড় লেমা বা বড় ব্যাগ যেটা থাকছে তার ভিতরের দিকে যদি আমরা দেখি একটা কম্পারেটিভলি স্মল সাইজ এবং ভিতরে ঢুকে থাকছে একটা আর একটা অংশ, সেটাকে আমরা বলছি ব্র্যাকিয়া। যদি আমরা একটা ধানের খোসা বলতে যেটা বুঝি, অ্যাকচুয়ালি দিজ আর নট the outer covering, these are the bract and bracteole. The outer one is known as the lemma and the inner one is known as the pelia. So there are three bracts and one bracteoles. Now the flower যদি ফুলটা আমরা দেখি, the flower is bisexual in nature, that is having both male and female reproductive structures, and here the calyx and corolla are not separately present, and when the calyx or corolla are present in a united form, or they are known as the united, or they are represented by single or structures, they are known as the perianth, and here the perianth is represented by 2 to 3 membranous outgrowth which are known as the lodicule. This is also an important character. So here the calyx corolla আমরা আলাদা করে কিছু পাচ্ছি না, এখানে perianth is represented by 2 to 3 membranous outgrowth which are known as the lodicules. stamen যদি দেখি তাদের দুটো করে পার্ট থাকছে, একটা অ্যান্থার একটা filament. So there are 6 such type of stamen, that is male reproductive structures. 6 stamens are there and one carpel is there with মাঝে যে আমরা সবুজ রঙের স্ট্রাকচারটা ছবিতে দেখতে পাচ্ছি, that is the carpel having a ovary, a small style and a stigma portion, and the stigma portion is feathery, পাখির পালকের মতো feathery in structure. ovary is superior, অর্থাৎ এক্ষেত্রে ওভারিটা হচ্ছে সব থেকে টপ পজিশন, অর্থাৎ ক্যালিক্স যদিও নেই এখানে, ক্যালিক্স করলা নেই, পেরিয়ান্থ এবং স্ট্যামেন পোর্শন যেগুলো রয়েছে বা ব্র্যাক্টিওল যেগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু ওভারির নিচে অবস্থিত, তার উপরে ওভারিটা রয়েছে, সেজন্য বলা হচ্ছে ওভারি ইজ সুপিরিয়র অ্যান্ড ওয়ান চেম্বার্ড উইথ সিঙ্গেল ওভিউল, অর ওয়ান চেম্বার্ড হ্যাভিং ওয়ান ওভিউল। সো ওভারি তাহলে সুপিরিয়র, একটাই মাত্র চেম্বার থাকছে না, একটাই মাত্র তার মধ্যে ওভিউল থাকছে, and after the maturity they produce the fruit which is known as caryopsis, যেটা আমি আগেই অলরেডি ডিসকাস করেছি। caryopsis is a dry fruit where the seed coat and the ovary wall are fused together, and this is known as the caryopsis type of fruit, and it is very common in case of cereal plants. সো যদি মরফোলজি আমাদেরকে বলে তাহলে এই টোটাল জিনিসটা যেটা আমি বললাম, অ্যানুয়াল হার্বস থেকে তাদের রুটস, তাদের স্টেম নেচার, দেয়ার লিভস, দেয়ার প্রেজেন্স অফ লিগিউল, ইনফ্লোরেসেন্স, টোটাল ফ্লাওয়ার্স কেমন, তাদের কী কী স্ট্রাকচার রয়েছে, ওভারিটা কেমন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফ্রুট, সমস্ত জিনিসটাই কিন্তু আমাদের মরফোলজির মধ্যে মেনশন করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।